সুপ্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতার হার এবং শুভেন্দু অধিকারীর জয়ের বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, দীর্ঘ ১.৫ দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি প্রত্যেকবারে তিনি সেখান থেকে জয়ী হয়েছেন। এইবারই প্রথম তিনি ১.৫ যুগের ঐতিহাসিক সাম্রাজ্যের পতন দেখল পুরো বিশ্ব। প্রিয় দর্শক, এটিকে অনেকেই অনেকভাবে ইঙ্গিত করছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি এক পত্রিকায় যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, এটি কি নতুন করে সাংবিধানিক সংকট তৈরি করবে? আজকে আমি আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, ২০২৬ সালের যেই নির্বাচন, সেই নির্বাচনে আপনারা দেখেছেন কলকাতায় বিপুল পরিবর্তন হয়েছে। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ১.৫ যুগের শাসনের অবসান ঘটিয়ে এবারে প্রথমবারের মতো বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন। প্রিয় দর্শক, তিনি বিপুল ভোটে জয় পেয়েছেন তার নির্বাচনী এলাকায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসনটি রয়েছে সেখানেও জয় পেয়েছে এই শুভেন্দু অধিকারী। এবারে প্রথম মমতার ক্ষেত্রে এরকম বড় ধাক্কা এসেছে। এর আগে বোঝাই যায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসমর্থন একেবারে শূন্যের কোটায় নেমে আসবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসছেন সেটা হচ্ছে তিনি ইতিমধ্যে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন এবং পদত্যাগ না করে তিনি নির্বাচনের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কিংবা বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ, তার পাশাপাশি ভোট গণনার সময় কেন্দ্র করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তার পাশাপাশি তার গায়ে হাত তোলার মতো অভিযোগ তুলেছেন তিনি। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন সেটি আমি দৈনিক যুগান্তরের নিউজ থেকে আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল একদিকে যেমন স্পষ্ট রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে তেমনি একটি জটিল প্রশ্নপুঞ্জ সামনে নিয়ে দিয়েছে। দীর্ঘ ১.৫ দশকের ক্ষমতায় থাকার পর দৃঢ় তৃণমূল কংগ্রেসের এই পরাজয় শুধুমাত্র একটি দলের হার নয়, বরং একটি রাজনৈতিক যুগের অবসান বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তবে এই পরাজয় মেনে নিতে এখনো পুরোপুরি প্রস্তুত নন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের সহায়তায় অন্তত ১০০টির আসন লুট করা হয়েছে। দলীয় সূত্রের দাবি, বহু জায়গায় ইভিএম এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সকাল থেকে মেশিনের ব্যাটারি সক্রিয় থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এজেন্টরা। এমনকি ১৬টি আসনে সরাসরি কারচুপির অভিযোগও সামনে এসেছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যমে উঠে এসেছে মূল প্রশ্ন যে এই পর্যন্ত, এবং সেই সঙ্গে আরেকটি বড় প্রশ্ন, এই পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সামাজিক কাঠামো কতটা অটুট থাকবে। বিশ্লেষণে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পেছনে একাধিক স্তরের কারণ কাজ করেছে। প্রথমত, শাসন ব্যবস্থার প্রতি ক্লান্তি এবং ১৫ বছর দীর্ঘ শাসনের দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট রাজ এবং প্রশাসনিক অদক্ষতার অভিযোগ বারবার সামনে এসেছে। সারদা নারদ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরু পাচার এবং সন্দেশখালী কিংবা আরজি কর কাণ্ড, এই প্রতিটি ঘটনায় জনমানসে গভীর প্রভাব ফেলেছে। একসময় যে দল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন, সেই দলের বিরুদ্ধে এই অভিযোগ জনমনে থাকায় মানুষের মধ্যে
আস্থার সংকট তৈরি করেছে। দ্বিতীয়ত, কর্মসংস্থানের অভাব এবং যুবকদের মধ্যে হতাশা ছিল প্রবল। নির্বাচনের আগে ভাঙ্গা ভাতা ঘোষণা করেও সেই ক্ষোভ প্রশমিত করা হয়নি এবং নিয়ম উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া বড় ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে। তার পাশাপাশি তৃতীয়ত, নারী ভোটার ব্যাংক ভাঙ্গন এবং লক্ষ্মীপুর ভান্ডার কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্প তৃণমূলকে দীর্ঘদিন সুবিধা দিলেও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং বিশেষ করে আরজিকর ঘটনার মতো ঘটনা সেই আস্থার ধাক্কা দিয়েছে। এমনকি তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিরোধী প্রার্থীদের জয়ের ঘটনা এই পরিবর্তনের ইঙ্গিত দেয়। চতুর্থত, ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রায় 90 লাখ নাম বাদ পড়ার ঘটনা বিতর্ক তৈরি হলেও রাজনৈতিকভাবে এর প্রভাব তৃণমূলের উপর বেশি পড়েছে বলে ধারণা। বিজেপির দাবি ছিল ভুয়া ভোটার বাদ পড়ার তারা সুবিধা পেয়েছে, যা আংশিকভাবে ফলাফলের প্রতিফলিত হয়েছে। পঞ্চমত, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে বলে অনেকে মনে করেছেন। তবে শাসক দলের তথাকথিত সাংগঠনিক সুবিধা কমে যায়, যা তৃণমূলের পক্ষে অসুবিধার তৈরি করে। তবে এইসব কারণে বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, পরিচয় রাজনীতি। দীর্ঘদিন ধরে মুসলিম ভোট পাস তৃণমূলের সঙ্গে থাকলেও এবার হিন্দু ভোটের একটি সুস্পষ্ট সংহতি দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে মালদা, মুর্শিদাবাদের মতো জেলাতেও বিজেপির সাফল্য নজর কাটছে। তৃণমূলের সফট হিন্দুত্ব কৌশল ও শেষ পর্যন্ত কার্যকর হয়নি। এখানেও এসে প্রশ্নটা আরো গভীর হয়, আই রায় কি শুধুমাত্র উন্নয়নের পক্ষে, নাকি এর মধ্যে পরিচয় ভিত্তিক মেরুকরণের চাপও রয়েছে? অনেক বিশেষজ্ঞদের মতে একটা একরৈখিক নয়। অর্থনৈতিক প্রত্যাশা, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং বিকল্প রাজনৈতিক শক্তির সন্ধানে যেমন বড় ভূমিকা নিয়েছে, তেমনি পরিচয়ের রাজনীতিও সম্পূর্ণ অনুপস্থিত ছিল না। নির্বাচনের পর প্রধানমন্ত্রী যে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন, সেটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে এটি নিরাপত্তা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের বার্তা, অন্যদিকে সংখ্যালঘুদের মধ্যে একটি অস্বস্তির আবহ তৈরি হওয়া। আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, রাজনৈতিক ভাষায় এই প্রতীকী অর্থ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছেন যে বিভাজনমূলক প্রচারের প্রভাব ভোটে পড়তে পারে। যদিও তিনি সরাসরি ধর্মীয় প্রসঙ্গ তোলেননি, তবে তার বক্তব্য বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষার প্রয়োজনীয়তা স্পষ্ট। এই প্রেক্ষাপটে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারসাম্য রক্ষা। একদিকে উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা, অন্যদিকে সামাজিক আস্থা ও ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বজায় রাখা। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি ঐতিহাসিকভাবে বহুত্ববাদী এবং অন্তর্বর্তীমূলক। এরাই তাই একাধারে সুযোগ ও সতর্কবার্তা। সুযোগ কারণ মানুষের পরিবর্তন চেয়েছে, উন্নয়ন চেয়েছে। সতর্কবার্তা কারণ সেই পরিবর্তনের পথে যদি বিভাজনের রাজনীতির প্রাধান্য পায়, তবে সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে 2024 এই ফলাফল একক কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা কঠিন। এটি যেমন শাসনের বিরুদ্ধে রায়, তেমনি বিকল্পের প্রতি আস্থা। এটি যেমন উন্নয়নের দাবি, তেমনি পরিচয়ের এক আত্মসলিল স্রোতের উপস্থিতিও অস্বীকার করা যায় না। এখন দেখার এই নতুন রাজনৈতিক অধ্যায় পশ্চিমবঙ্গ কোন পথে হাঁটে, উন্নয়নের অন্তর্বর্তীমূলক পথ নাকি পরিচয়ের তীব্র মেরুকরণের দিকে, সেই উত্তর দীর্ঘ নির্ধারণ করবে রাজ্যের ধর্মনিরপেক্ষ ভারসাম্য ও সামাজিক আস্থার ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।